নমস্কার। আজকের আমি তোমাদের একাদশ শ্রেণীর সপ্তম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। সংবিধানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন অ্যারিস্টটল। পরের প্রশ্ন, সংবিধান হলো সেই সব নীতির একত্রীকরণ যেগুলি অনুসারে সরকারের ক্ষমতা, জনসাধারণের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়ে থাকে বলে মন্তব্য করেছেন উলসে। তৃতীয় প্রশ্ন, সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন কুলি। পরের প্রশ্ন, সংবিধান হলো সেই সব নিয়মনীতির সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের মধ্যেকার সম্পর্ক নির্ধারিত হয়, একথা বলেছেন CF স্ট্রং। পরের প্রশ্ন, সংবিধান বলতে মূল রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন ফাইনার। পরের প্রশ্ন, সংবিধানকে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান যন্ত্রমাত্র বলে চিহ্নিত করেছেন লোয়েনস্টাইন। পরের প্রশ্ন, যেসব উদ্দেশ্য এবং যেসব বিভাগের দ্বারা সরকার পরিচালিত হয় সেগুলি নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে অভিহিত করেছেন KC হোয়ার। পরের প্রশ্ন, সংবিধানকে দলিল বলে বর্ণনা করলেও সংবিধান যেসব সময়ই দলিল হবে এমন কোনো কথা নেই। প্রথাগত নিয়মকানুন সুনির্দিষ্টভাবে গৃহীত হলে তা অনেক সময় সংবিধান হিসেবে স্বীকৃতি লাভ করে, একথা বলেছেন বেঞ্জামিন একজিন। পরের প্রশ্ন, ব্রিটেনে মহাসনদ রচিত হয়েছিল 1215 সালে। পরের প্রশ্ন, ধনবৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতকগুলি নিয়মকানুনকে সংবিধান বলে চিহ্নিত করেছেন মার্ক্সবাদীরা। পরের প্রশ্ন, কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলি অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে তাকে বলা হয় লিখিত সংবিধান। পরের প্রশ্ন, কোনো দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে বলা হয় অলিখিত সংবিধান। পরের প্রশ্ন, আইনসভা যে পদ্ধতি অনুসরণ করে দেশের সাধারণ আইন প্রণয়ন ও পরিবর্তন করে সেই পদ্ধতি অনুসারে যদি সংবিধান পরিবর্তিত বা সংশোধিত হয় তবে সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে চিহ্নিত করেছেন ডাইসি। পরের প্রশ্ন, সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। পরের প্রশ্ন, অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে। পরের প্রশ্ন, দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মূলগত নয়, উক্তিটি করেছেন গেটেল। পরের প্রশ্ন, ব্রিটেনে অধিকারের বিল রচিত হয়েছিল 1689 সালে। পরের প্রশ্ন, ব্রিটেনে পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল, এখানে দুটি অপশানই ঠিক হবে, এক হলো 1911, দুই হলো 1949। পরের প্রশ্ন, ভারতের মূল সংবিধানে ধারা ও উপধারা এবং তফসিলের সংখ্যা ছিল যথাক্রমে 395টি ধারা এবং 8টি তফসিল। পরের প্রশ্ন, 2015 সালের মার্চ পর্যন্ত ভারতের সংবিধান সংশোধিত হয়েছে 98 বার। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও 1791 সালে তা সংশোধিত হয়েছিল 10 বার। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও অদ্যাবধি তা পরিবর্তিত হয়েছে 27 বার। পরের প্রশ্ন, জাতি সামনের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে, একথা বলেছেন মেকলে। পরের প্রশ্ন দেখো, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত পার্থক্য মাত্র, মূলগত পার্থক্য নয়, এই উক্তিটি করেছেন লাওয়েল। পরের প্রশ্ন, গণপরিষদ হল জনসাধারণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এমন একটি সংস্থা যা দেশের সংবিধান রচনা করে।
গণপরিষদের এরূপ সংকীর্ণ সংজ্ঞার বিরোধী ছিলেন নেহেরু। পরের প্রশ্ন, ভারতের গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। পরের প্রশ্ন, গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের মধ্যে স্বাধীনতা সংগ্রামের চিন্তা ও চেতনা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় উক্তিটি করেছেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, গণপরিষদে প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট আসনের সংখ্যা ছিল 296টি। পরের প্রশ্ন, গণপরিষদে প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট 296টি আসনের মধ্যে কংগ্রেস বিজয়ী হয়েছিল 208টি আসনে। পরের প্রশ্ন, 1947 সালে ভারত বিভাজনের পর গণপরিষদে কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় শতকরা 82.86% বা ভাগে। পরের প্রশ্ন, গণপরিষদের প্রধান কাজ ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করবে। মন্তব্যটি করেছেন গেলভিন অস্ট্রিন। পরের প্রশ্ন, দুঃখ দারিদ্র্যের অবসান ঘটানো, বৈষম্য ও শোষণের বিলোপ সাধন এবং সুন্দর জীবনযাত্রার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই হবে গণপরিষদের লক্ষ্য। এই মন্তব্যটি করেছেন রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় 1946 সালের 9ই ডিসেম্বর। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন দেখো, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। গণপরিষদকে ভারতের কেবল একটি বৃহৎ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংস্থা বলে চিহ্নিত করেছিলেন উইনস্টন চার্চিল। পরের প্রশ্ন দেখো, খসড়া কমিটির কর্তৃত্ব রচিত সংবিধানের সর্বমোট ধারা এবং তফসিলের সংখ্যা ছিল যথাক্রমে 315টি এবং 13টি, অর্থাৎ 315টি ধারা এবং 13টি তফসিল। পরের প্রশ্ন দেখো, গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা বলে বর্ণনা করেছিলেন ভাইকাউন্ট সাইমন। পরের প্রশ্ন, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে বর্ণনা করেছেন আইভর জেনিংস। পরের প্রশ্ন, খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটিকে পরিহাস করে একটি ড্রাফটিং কমিটি বলে অভিহিত করেছিলেন নাজিরুদ্দিন আহমদ। পরের প্রশ্ন দেখো, গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের লক্ষ্য ছিল প্রায় সবটাই রাজনৈতিক, তার সামাজিক অথবা অর্থনৈতিক লক্ষ্য বলে আদৌ কোনো কিছু ছিল না। মন্তব্যটি করেছেন কে.টি. শাহ। পরের প্রশ্ন দেখো, গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত, একথা বলেছিলেন গেলভিন অস্ট্রিন। পরের প্রশ্ন, গণপরিষদের গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে নেহেরু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ ও আজাদ বিশেষভাবে ক্রিয়াশীল ছিলেন বলে এই গোষ্ঠীর প্রাধান্যকে কংগ্রেস অলিগার্কি বলে অভিহিত করেছেন গেলভিন অস্ট্রিন। পরের প্রশ্ন, কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না, এই মন্তব্য করেছিলেন গেলভিন অস্ট্রিন। পরের প্রশ্ন, ভারতের সংবিধান পুঁজিপতিদের কাছে মহাসনদ হলেও দেশের লক্ষ লক্ষ দরিদ্র, শ্রমজীবী ও খাদ্যবস্ত্রহীন মানুষের স্বার্থরক্ষার কোনো ব্যবস্থাই তাতে নেই, এই মন্তব্য করেছেন দামোদর স্বরূপ শেঠ। পরের প্রশ্ন দেখো, যেসব মূলনীতি বা আদর্শের ভিত্তিতে সংবিধান রচনা করা হয়েছিল তা প্রস্তাবনার মধ্যে যথেষ্ট পরিমাণে সুসংবদ্ধ অবস্থায় বর্তমানে রয়েছে, এই মন্তব্যটি করেছেন কে. সুব্বারাও।
পরের প্রশ্ন দেখো, ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় 42তম সংবিধান সংশোধনী আইনে। এইখানে একটু লক্ষ্য করবেন, 53 দাগের কোশ্চেনটা 52 দাগের চতুর্থ অপশানের থেকেই শুরু হয়েছে। অর্থাৎ 53 দাগের কোশ্চেনটা হলো, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট তফসিল রয়েছে 12টি। পরের প্রশ্ন, বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানে মোট ধারা বা আর্টিকেল রয়েছে 460টি। ভারতীয় সংবিধানের সংশোধিত প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে। পরের প্রশ্ন, ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে বর্ণনা করেছিলেন ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, ভারতে কেবল রাজনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠাই যথেষ্ট নয়, এরূপ গণতন্ত্রের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সমাজের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এই মন্তব্যটি করেছেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারত স্বেচ্ছায় ও স্বাধীনভাবে কমনওয়েলথে যোগ দিয়েছে এবং প্রয়োজন মনে করলে সে স্বাধীনভাবে এর থেকে বেরিয়ে আসতে পারবে। এই মন্তব্যটি করেছেন জওহরলাল নেহেরু। 59 দাগের কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে 4টি অপশানই ভুল হয়েছে, এর উত্তরটি হবে 19 থেকে 22 নম্বর ধারায়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার স্বীকৃতি লাভ করেছে 14 থেকে 18 নম্বর ধারায়। পরের প্রশ্ন, প্রস্তাবনার বিশেষ গুরুত্বের জন্য এটিকে সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্যনিষ্ঠাপূর্ণ সংকল্প এর বেশি কিছু মনে করেন না ধীরেন্দ্রনাথ সেন। 63 দাগের প্রশ্ন দেখো, বিগত 65 বছরে ভারতের সংবিধান সংশোধিত হয়েছে 98 বার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন কেসি হোয়ার। পরের প্রশ্ন, বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারায়। পরের প্রশ্ন, পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌল কাঠামোর কোনো পরিবর্তন সাধন করতে পারে না। এই রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছে কেশবানন্দ ভারতী মামলায়, অপশান বি। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের 51 ক নম্বর ধারায়, 51 ক নম্বর ধারায়। পরের প্রশ্ন, 6 থেকে 14 বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, ভারতে ভোটাধিকারের বয়স ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, 6 থেকে 14 বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে সংবিধানের 51 ক নম্বর ধারায়। পরের প্রশ্ন ও শেষ প্রশ্ন, জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে সংবিধানের 370 নম্বর ধারায়। তো এই ছিল তোমাদের সপ্তম অধ্যায়ের 71টি MCQ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।